This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ছবিটা 48 ঘন্টা আগের আর এই ছবিটা মাত্র 24 ঘন্টা আগের। দুটো ছবির জায়গা এক কিন্তু পরিস্থিতি ভিন্ন। 24 ঘন্টার মধ্যে আবহ এতটা বদলে যাওয়া কি সত্যি সম্ভব? যে সড়ক দিন কয়েক আগেও ছিল নিরিবিলি তা রাতারাতি কিভাবে অগ্নিগর্ভে পরিণত হলো? এটা কি সত্যি বাংলাদেশের মতো আরও একটা সংগ্রামের ডাক, নাকি শুধুই চক্রবুহে আটকে পড়া সমাজের সামনে ভেসে ওঠা একটা মায়াজাল? এতক্ষণে পরিষ্কার হয়ে গিয়েছে কি নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, অগ্নিগর্ভ নেপাল। যে নেপাল টালমাটাল হয় ভূমিকম্পে, সেই নেপাল আবার টালমাটাল হলো তরুণদের হুঙ্কারে। কিন্তু কেন? তল্লাশ করব আজকের দ্য ব্রিফিং রুমের আরও একটি পর্বে। সঙ্গে আমি অভ্র। তরুণ বা জেনজি প্রজন্মের বিক্ষোভে সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সেখানকার সরকার মোট 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করায় ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নামে বিক্ষুব্ধ জনতা। আরও নির্দিষ্ট করে বললে একেবারে 20-22 বছরের ছেলেমেয়েদের মিছিল করতে দেখা যায় সোমের সকালে। এই মিছিলের কথা নেপালের সরকার জানতো, তাই মিছিল বড় আকার নিতেই কাঠমান্ডুতে কারফিউ জারি করে তারা। মিছিল যত সংসদের দিকে এগোতে থাকে ততই বেশি শক্ত করে মোতায়েন থাকা পুলিশ। এরপর মিনিট খানেকের ব্যবধান, স্লোগান, মিছিল, সবশেষে সংঘর্ষ, পুলিশে মানুষে একেবারে টানাটানি, বিক্ষোভ বিদ্রোহ হয়ে উঠল রক্তক্ষয়ী সংগ্রাম। আঁচ ছড়িয়ে পড়ল রাজধানীর বাইরে, কোথাও কোথাও চলল গুলি। অভিযোগ, নেপাল পুলিশের গুলিতে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 21 জনের, আহত হয়েছেন 200 জনের অধিক। এরা প্রত্যেকেই তরুণ। নেপালের তরুণ প্রজন্মের অভিযোগ, 1 বছরেরও বেশি সময় ধরে নানাভাবে সমাজ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে সরকার। সেই নিয়ন্ত্রণ চাপাতে সাইবার হানা, ভুয়ো খবর ছড়ানোর মতো শব্দবন্ধনীকেও আধার করছে তারা। সম্প্রতি সুপ্রিম কোর্টের নেপালের সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে হাতিয়ার করে আগস্ট মাসে বিভিন্ন সমাজ মাধ্যম সংস্থার রেজিস্ট্রেশন করাতে উদ্যোগী হয় নেপাল সরকার। সরকার পক্ষ তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, নেপালে এসে সংস্থার রেজিস্ট্রেশন না করে গেলে বন্ধ হয়ে যাবে তাদের অ্যাপ। পাশাপাশি সংস্থাগুলির সঙ্গে প্রয়োজনে যাতে সরকার যোগাযোগ করতে পারে তার জন্য নেপালেই প্রত্যেকটি সংস্থাকে একজন করে রেসিডেন্ট গ্রিভেন্স অফিসার নিয়োগ করতে হবে। এই কাজের জন্য গত 28শে আগস্ট থেকে 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল নেপাল সরকারের তরফে, কিন্তু ডেডলাইন মানেনি সোশ্যাল মিডিয়া জায়েন্টরা, যার জেরে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ মোট 26টি সমাজ মাধ্যম অ্যাপ বা সোশ্যাল মিডিয়া অ্যাপ ওই দেশে নিষিদ্ধ হয়ে যায়। তবে বেশ কয়েকটি অ্যাপ যেমন টিকটক, ভাইবার, উইটক আগেভাগে রেজিস্ট্রেশনের কাজ সেরে নেওয়ায় তাদের উপর সরকারি খাড়া পড়ে না। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার নেপথ্যে একটা অন্যতম কারণ ছিল নিয়ন্ত্রণ। যার তন্ত্র ভেঙে মানুষ প্রথমে সমাজতন্ত্র ও সাম্যবাদ আপন করেছিল, কিন্তু পরবর্তীতে সেই সাম্যবাদী হয়ে উঠেছিল গলার কাঁটা। যে নেতারা সাম্যের কথা বলতেন তারা ক্ষমতা পেতেই ধারণ করেছিলেন শাসক চরিত্র। নেপালে সাম্যবাদ বা কমিউনিজম নেই, কিন্তু সাম্যবাদী পার্টি তো রয়েছে। হিমালয়ের কোলে অবস্থিত এই ছোট্ট দেশের মুখ্যমন্ত্রী কেপি শর্মা ওলি বিরাট কমিউনিস্ট নেতা, আর বাম কংগ্রেসের জোটে সেখানে চলছে সরকার। কিন্তু সেই সরকারের বিরুদ্ধে এখন একই অভিযোগ, তা হলো অত্যাধিক নিয়ন্ত্রণ। আপাত দৃষ্টিতে আন্দোলন শুধুই সমাজ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার জন্য মনে হলেও আরও একটা কারণ লুকিয়ে রয়েছে এই মোড়কের নিচেই। 2008 সালে রাজতন্ত্রকে ভেঙে নেপাল তৈরি হয়েছিল নতুন সরকার, প্রজাতন্ত্রের সরকার। সেইবারও দেখা গিয়েছিল এমন রক্তক্ষয়ী পরিস্থিতি। রাজতন্ত্রকে গদিচ্যুত করে মানুষ নিয়ে এসেছিল গণতন্ত্র, কিন্তু আজ প্রায় 17 বছর পর সেই আন্দোলনের ফলাফল কী হলো? এই প্রশ্ন তুলেছেন অনেকেই। কারণ সরকারের প্রতি স্তরে দুর্নীতি, কর্মসংস্থানের অভাব মানুষকে নতুন করে ভাবিয়েছে তরুণ প্রজন্মকেও, আর তারপরেই এমন বিদ্রোহ। ये मूवमेंट है ना, ये सोशल मीडिया बैन के अगेंस्ट नहीं है, ये सिर्फ करप्शन के अगेंस्ट है। हाँ जी जी, और एक्सप्रेशन के खिलाफ है, और आपके मीडिया के द्वारा हम कहना चाहते हैं कि ये सोशल मीडिया के खिलाफ नहीं है, परसेप्शन बनाया सिर्फ ये करप्ट गवर्नमेंट के अगेंस्ट है। ये डिस इन्फॉर्मेशन ऑफिसर जिसने इसको क्या कहा है कि
सोशल मीडिया के बैन के लिए गई है, ये सब मिस इन्फॉर्मेशन है। करप्शन के खिलाफ लड़ाई, करप्शन के लिए सरकार के खिलाफ प्रधानमंत्री के रेजिग्नेशन It's all not only about from PM. It's all of the reforms, new reforms. नेपाल में, अच्छा ये बताइए हाथ उठाकर कितने लोग नेपाल में नई सरकार चाहते हैं? सारे लोग नई सरकार चाहते हैं। मौजूदा सरकार आपको पसंद नहीं है? सब प्रधानमंत्री का चाहिए, ये सरकार नहीं चाहिए। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তৈরির পর বেশ কয়েকটি তত্ত্ব প্রকাশ্যে এসেছিল। এই যেমন হাসিনার শাসন ক্ষমতা হারানোর নেপথ্যে রয়েছে আমেরিকা, মদদ দিয়েছে পাকিস্তান। এই জল্পনা থেকেও নেপাল যে একেবারে বাদ যাবে না তাতে কোনো সন্দেহই নেই, কিন্তু বহিরাগত প্ররোচনার থেকে বেশি এই ক্ষেত্রে অভ্যন্তরীণ চক্রান্ততে জোর দিতে চাইছেন একাংশের বিশেষজ্ঞরা। এই বছরেরই কথা, মার্চ মাসের শেষে ঠিক সোমবারের মতোই আন্দোলন তৈরি হয়েছিল, তবে সেটা সমাজ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ বা দুর্নীতির বিরুদ্ধে নয়, ছিল হিন্দু রাষ্ট্রের দাবিতে। এমনকি শুধুই হিন্দু রাষ্ট্র নয়, একেবারে রাজতন্ত্র সহ হিন্দু রাষ্ট্র ফেরানোর দাবিতে। নেপালের সরকার কোথাও গিয়ে চীন আমেরিকার পাপেট বা কাঠপুতুলে পরিণত হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন ওই আন্দোলনকারীরা। তাই সরকার ফেলে আবার তারা ডাক দিয়েছিলেন রাজতন্ত্র তৈরির জন্য। তরুণদের এই আন্দোলন সমাজ মাধ্যমে বাক স্বাধীনতার জন্য তো বটেই, কিন্তু তার সঙ্গেই তলে তলে মিশে নেই তো ওই হিন্দু রাষ্ট্রের গভীর তত্ত্ব। আন্দোলন চলছে, আজও নেপালের পার্লামেন্টের সামনে মোতায়েন থেকেছে র্যাব, পুলিশ। উঠেছে তরুণদের স্লোগান। জেনজির সামনে মাথা নত করে গত রাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন রমেশ লেখক। নেপাল সরকার আবার তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক ডেকে সমস্ত অ্যাপগুলির ওপর আরোপ করা ব্যানও তুলে নিয়েছে, কিন্তু প্রতিবাদ সেটা কিন্তু থামেনি। মঙ্গলবারও উত্তপ্ত হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। জানা গিয়েছে সেখানকার প্রেসিডেন্টের বাসভবন, এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনও ইতিমধ্যেই দখল করে নিয়েছে উন্মত্ত জনতা। আজ সন্ধেবেলায় আবার একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন বর্তমান প্রধানমন্ত্রী, কিন্তু বৈঠক তো তিনি ডেকেছেন, মন্ত্রীরা কি আসতে পারবেন? কারণ ইতিমধ্যেই উপপ্রধানমন্ত্রী সহ 10 জন মন্ত্রী তাদের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছে। অগ্নিগর্ভ নেপালের পরিস্থিতি কোন দিকে যায়, জল কতটা গড়ায়, নতুন সমীকরণ কিছু তৈরি হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট, আর সেই আপডেটগুলি জানতে নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।